আপনি অনেকদিন ধরে নজরুলের সঙ্গে আছেন, নজরুল সঙ্গীতের সঙ্গে আছেন, কিন্তু অনেকদিন ধরে আপনি একটি কাজ করছেন, সেটি হচ্ছে জেমস অফ নজরুল। এই জেমস অফ নজরুল আসলে কি? জেমস অফ নজরুল হচ্ছে আমার সবসময় মনে হয় কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, অসাধারণ তার মানে ভান্ডার, গানের ভান্ডার, এবং মনে হয় যে অনাবিষ্কৃত মহাদেশও বলা যায় কাজী নজরুল ইসলামকে। অনাবিষ্কৃত মহাদেশ। মহাদেশ যে গানের ভান্ডার, যে রত্নটি রেখে গেছেন, আমরা কেন জানি তাকে আমরা এক্সপ্লোর করছি না, যথার্থভাবে না করছি না। অথচ আমাদের দেশে ট্যালেন্টের অভাব নাই, এবং আমরা পর মুখাপেক্ষী না হয় নিজেদের জিনিসটাকে কেন জানি আমরা মুখ ফিরে নিচ্ছি। এই চিন্তা থেকে আমি আজকে থেকে প্রায় 25-26 বছর আগে, তখন অনেক কম বয়স, আমি ভাবলাম যে না, অনেক শিল্পীরা তো চলে যাচ্ছেন, মনে করেন নীলুফার ইয়াসমিনকে নিয়ে, তখন ওনারা সবাই সুস্থ, সবাই ভালো, এখন ওনারা নেই বলে আমার কাছে বারবার মনে হয় যে খুব টাইমলি একটা কাজ করেছিলাম। সুবীর নন্দী, উনি তো এককালে খুব ভালো নজরুল সঙ্গীত লিখতেন, পরবর্তীতে নানান কারণে হয়তো গান নেই। নজরুল সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল। নিয়াজ মোহাম্মদ, সকলকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম একটা টেলিভিশন চ্যানেলের জন্য। এরপর একটা লম্বা গ্যাপ গেছে, আমি নিজের সাংবাদিকতায় ঢুকে গেলাম। তো আমার কাছে খালি মনে হলো নজরুলের যে স্মৃতিচিহ্নগুলো বা যে যে জায়গায় উনি যেতেন, কোনো জায়গায় কিন্তু আমরা সংরক্ষণ করি না। করলে পরে এক একটা ছোটো ছোটো জাদুঘর বা কিছু করলে কিন্তু একটা টুরিস্ট স্পটও হতে পারে। বলছি জাতীয় কবি। এই চিন্তা থেকে 2016-তে আমি বাংলাদেশে, ইনফ্যাক্ট আমাদের রাজধানীতে যারা যারা আছে সব নামকরা শিল্পীদের নিয়ে একটা প্রোটেস্ট করলাম। তখন জেমস অফ নজরুল নাম দেইনি। কিসের প্রোটেস্ট? যে আমাদের চোখের সামনে অনেক মুরাল আছে, অনেক স্থাপত্য আছে যেগুলো নজরুলের খুব খারাপ অবস্থাতে। একটা আছে সোনারগাঁর সামনে, একটা আছে পিজির সামনে, যেগুলো চোখে পড়ে, তো কেউ ঘুরেও দেখে না ওটা। ওদেরকে নিয়ে বললাম যে ইমিডিয়েটলি এই জায়গাগুলো সংরক্ষণ করা হোক, অ্যাটলিস্ট জাতীয় কবির মর্যাদা আমরা তাকে দেই। এই করতে করতে আমি বললাম এটাতে কাজ হবে না, কাজ করতে হবে, আমাদের একত্রে কাজ করতে হবে। এবং 2016-তে একটি আধ্যাত্মিক গান, দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমরা একটা বড় করে একটা ভিডিও করলাম। এর পিছনে আমরা সরকারি সাহায্য পাবো ভেবেছিলাম, কিন্তু পাইনি। পরে আমরা নিজেরাই করলাম, 3-4 জন মিলে এই প্রোগ্রামটা করলাম, কিন্তু একটা করে খুশি লাগলো না, মনে হলো কিন্তু করতে গিয়ে ভালো লেগেছিল। একটা যখন করতে পেরেছি আরও পারবো। এরকম প্রত্যেকবার অনেক রকম বাধা আসে, অনেক রকম, কিন্তু আমি আমার মন থেকে যেটা চাই আমি সেটা করে ফেলি, তারপর দেখা যাক, না হলে ঠিক আছে, ফেল করলে তো কিছু করার নেই। বাট আমি সহজে দমে যাই না কোনো কাজে। তো এই পর্যন্ত আমরা 38টা কোরাস ভিডিও করেছি, এবং প্রতিটাতেই 50 বা 100 জন নিয়েও আমরা প্রোগ্রামগুলো করেছি। নজরুল সঙ্গীতে প্রতিষ্ঠিত শিল্পী, নবীন শিল্পী সবাইকে নিয়ে, যাতে ওরাও আমাদের থেকে শিখে। নিশ্চয়ই নতুনদেরকে একটা সংযোগ হোক। জি, নতুনদেরকে যদি আমরা পথ না দেখাই, আমাদেরকে তো আমাদের গুরুরা পথ দেখিয়েছেন, আমাদেরও তো কাজ ওদেরকে পথ দেখানো। এইভাবে আমাদের অনেকগুলো জিনিস আমরা শুরু করেছি। একটা হচ্ছে আপনার শ্রোতার আসর, প্রতি মাসে না হোক 2 মাসে একবার আমরা চেষ্টা করি এটা করতে। আরেকটা হচ্ছে আমরা যারা স্বনামধন্য, যারা নজরুল সঙ্গীতের চর্চা করছেন, এমনকি যারা যন্ত্রশিল্পী, বহুদিন আমাদের সাথে সঙ্গত করছেন, এনাদেরকে আমরা প্রতি বছর একবার করে সম্মাননা দেওয়ার চেষ্টা করি। আপা, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনি বললেন, এই যে যারা যন্ত্র সঙ্গত করে এদেরকে কিন্তু খুব ওই অর্থে সম্মান দেয়া হয় না। অথচ এরা কিন্তু অসাধারণ গুণী লোক। বুঝবেন আপনি, যখন একজন যন্ত্রশিল্পী যখন তার বানতে পারে না বা সুর বানতে পারে না, তার সাথে গাওয়া মানে রীতিমতো কসরত করা। এবং যখন মানে সেই লেভেলের একজন যন্ত্রশিল্পী যদি আপনাকে সঙ্গত করেন, তখন গানও তো অনেক দূর উঠে যায়, হ্যাঁ, যথার্থভাবে সুরে, বাঁশি বলেন, তবলা বলেন, আমরা বেহালাতে একজনকে দিয়েছি, সব কিছু, যে কোনো জিনিস। এটা একটা খুব অসাধারণ কাজ করছেন আপনারা। আমরা এটা করছি, এমনকি আমরা
করোনার সময় আমরা বহু শিল্পীকে সাহায্য করেছি। এই জেমস অফ নজরুল জি, 60 থেকে 70 জনকে আমরা গভর্নমেন্ট থেকে নিয়েছি, আমরা নিজেরা প্রাইভেটলি ফান্ড তুলে করোনার সময় খুব একটা বাজে অবস্থা গেছে কিন্তু শিল্পীদের। অবশ্যই। তারপরে আমরা ফেসবুক লাইভ করেছি, আমরা মানে থেমে থাকিনি, আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। এবং সবচেয়ে বড় কথা ভাই যেটা বলতে চাই, নজরুলের খালি গান না, নজরুলের ভাবটা কীভাবে গাইতে হবে, পাঠ। তারপরে আমাদের সাথে যারা আরও যুক্ত আছেন, ডক্টর অসিত রায় আছেন, সুমন চৌধুরী আছেন, এবং আমাদের সাথে যারা আছেন বড় বড় শিল্পী, প্রত্যেকেই কিন্তু খুব আন্তরিক এবং ছোটদেরকে এগিয়ে নেওয়ার কাজটা আমরা খুব সুন্দরভাবে করছেন। একটা খুব ভালো লাগছে শুনে যে আপনারা ছোটদেরকে বা যারা নবীন তাদেরকেও আপনারা সঙ্গে নিয়েছেন। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে এই যে ওঠে সে শুধু নিজেই ওঠে, অন্যকে আর উঠতে দেয় না। কিন্তু জেমস অফ নজরুল মধ্য দিয়ে নজরুল যেটা চেয়েছিলেন, সব মানুষ মিলে আমরা একতাবদ্ধ হয়ে একটি সুন্দর পৃথিবী তৈরি করব, সেই জায়গাটা কিন্তু আপনারা কাজটা করছেন। তাহলে আমরা গতকালকে থেকে এই কাজটা শুরু করেছি কার্যক্রম, আপনি হয়তো দেখেছেন পত্রিকাতে, জি, ফেসবুকে, সব জায়গায় আমরা দিয়েছি জিনিসটা। এটা হচ্ছে অগ্নিবীণায় নতুন প্রতিভা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থই অগ্নিবীণা, জি, এবং যার দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী, প্রথম কবিতা প্রলয় উল্লাস। তো অগ্নিবীণাটাই আমাদের কাছে মনে হচ্ছে একটা পারফেক্ট একটা নাম, যেটা দিয়ে আমরা দেশের প্রতিভা অন্বেষণে আমরা এটা শুরু করেছি কাজটা। আমরা বাংলাদেশকে 8টি বিভাগে ভাগ করেছি, এবং এখান থেকে আমরা 3 জন করে প্রতি বিভাগে নিয়ে 24 জনকে আমরা বেছে নেব ইনিশিয়ালি, এবং 24 জনের উপরে হবে গ্র্যান্ড ফিনালে। মাঝখানে 2 মাস ওদেরকে আমরা একটা গ্রুমিংয়ের সেশন নেব, যাতে ওরাও বুঝতে পারে আমরা কি চাচ্ছি। এবং আমাদের মধ্যে যারা আছেন, ইয়াসমিন মোস্তাক থেকে শুরু করে, অসিদ্দা থেকে শুরু করে, সুমন চৌধুরী, মাহমুদুল হাসান, পলাশ, বিজন মিস্ত্রি, মানে এখন যারা ভালো গাচ্ছে, প্রিয়াঙ্কা ভালো গায়, প্রিয়াঙ্কাও ভালো গায়, এরা সবাই মিলে আমরা ওদের গ্রুমিং করে, ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী খান, ও সবাই অনেক ভালো শিল্পী, খুবই ভালো গায়। কিন্তু জিনিসটা আপনাকে তো লাইমলাইটে আনতে হবে। ভালো গায় কিন্তু অমুক জায়গায় আছে, কেউ চিনলো না, তাহলে তো হলো না। এই কারণেই প্রতিভা অন্বেষণটা শুরু করা। কারণ জেমস অফ নজরুল থেকে আমরা করছি। জি, আপনি জানেন আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আসলে নজরুলের চর্চা খুব ভালো, কিন্তু আপনি জানতে পারছেন না, আমিও জানতে পারছি না। এদেরকে লাইমলাইটে আনাটাই আমাদের মেন কাজ। এটা তো এই পর্যন্ত মানে নতুন প্রতিভা অন্বেষণ করছেন, নিয়ে আসছেন সামনে, ভবিষ্যতে আর এটা তো হচ্ছে গানের দিক থেকে নজরুলের অন্যান্য যে রচনা বলি, যেমন ধরেন গল্প, উপন্যাস, এটা তো কবিতা দিয়ে শুরু করলেন। এই বিষয়টাও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি, কেউ পড়ছে না। নজরুলের প্রবন্ধ কিন্তু অসাধারণ, সেই নজরুলের প্রবন্ধ নিয়ে কোথাও কোনো কাজ হচ্ছে না। আসলে নজরুল খুব সহজ ব্যাপার না, কিন্তু নজরুলকে নিয়ে পড়তে হলে বা কাজ করতে হলে আপনাকে বুঝে করতে হবে। বিদ্রোহী কবিতার আপনি দেখেন, নজরুলকে আমরা খুঁজে পাই পৌরাণিক চরিত্রে, জি, যেগুলো আপনি না বুঝলে আপনি কবিতাটা আপনার কি বলবো, আপনার রিসাইট করাই অনেক কঠিন হবে। হ্যাঁ, এই যেই কাজগুলো যারা করছেন, গবেষক যারা আছেন, তাদের স্কোপটা খুব কম, এবং এই কারণে নজরুলকে আমরা খুব বেশি দূর আগিয়ে নিয়ে যেতে পারছি না। নজরুলকে নিয়ে যে বঙ্গবন্ধু তাকে নিয়ে এলেন বাংলাদেশে জাতীয় 72 সালে, এবং সেটা একটা অসাধারণ কাজ করেছেন তিনি, যদিও এখন কেউ স্বীকার করছে না। কিন্তু উনি ছাড়া তো কাজী নজরুলকে এই দেশে, এই মাটিতে নিয়ে আসাটা খুব অসম্ভব ব্যাপার ছিল। নজরুল ইনস্টিটিউট হয়েছে, এখন সবই ভালো। নজরুল ইনস্টিটিউট কি যথার্থ দায়িত্ব পালন করছে বলে আপনার মনে হয়? নজরুল ইনস্টিটিউট শুরুতে যখন করেছে, তখন আমরা মানে কাজ মানে কি খুবই ভালো কাজ হয়েছে। এবং লন্ডনে যে প্রথম আন্তর্জাতিক ফেস্টিভ্যাল হয়েছে, সেটা জানেন কিনা আমি জানি না। এখানে আমি, খালিদ হোসেন এবং ফাতেমা দুজোরা সঙ্গীত শিল্পী হিসেবে আমরা গেছিলাম 87-এ লন্ডনে। আচ্ছা, ওখানে নজরুলকে নিয়ে নজরুলের গানের আন্তর্জাতিক সম্মেলন, জি, প্রথম। এবং লন্ডনে 7 দিন ব্যাপী বিশাল অনুষ্ঠান আছে ওখানে। তখন আয়োজক ছিলেন কারা? সরকার থেকে গেছে। এটা ছিল আপনার নজরুল ইনস্টিটিউট এবং শিল্পকলা একাডেমি, নাচের একটা বিশাল আয়োজন ছিল এটার সাথে। তো এই ধরনের অনুষ্ঠান আর হলো না, কেন বন্ধ হয়ে গেল? একটা দিয়ে তো আপনার এত বড় এটা তো কভার করা যাবে না।
এই কারণে বলছি, নজরুল নিয়ে বহু কাজই নজরুল ইনস্টিটিউট করছে, কিন্তু নজরুলকে গতানুগতিকতার বাইরে নিয়ে একটা স্মার্ট প্রেজেন্টেশন যেটা আমরা করার চেষ্টা করছি সঙ্গীত আয়োজনের মধ্যে দিয়ে, বা তার কবিতারও তো মানে আজকাল অনেক মডার্ন আপনার রিপ্রেজেন্টেশন হচ্ছে বা মডার্ন উপস্থাপন হচ্ছে তাকে, জি। সেগুলো কেন করছে না? এটা তো আমারও প্রশ্ন। এটা একটা ভাবনার কথা, নতুন জায়গা থেকে স্পর্শ করা, নতুনভাবে উপস্থাপন করা, জি। সেটা হচ্ছে না। হয়তো কেউ, আপনি এই যে আমরা বললাম, আপনি বললেন, ভাবলেন, কেউ যদি দেখে, অনুভব করে, তাহলে জি। নিশ্চয়ই হবে। কয়েকদিন আগে আমি ত্রিশালে গিয়েছিলাম, কাজী নজরুল ইসলামের নামে যে আপনার বিশ্ববিদ্যালয়টা, সেখানে, এবং দেখলাম ওইখানে অনেক তরুণ শিক্ষক এবং শিক্ষয়িত্রী এরা খুব কাজ করছে। জি জি। এটা আমার, এবং একটা বিশাল বিল্ডিং হয়েছে, কতগুলো বিল্ডিং হয়েছে, এবং অনেক স্কোপ তৈরি হয়েছে, এবং শিক্ষকরা বললেন যে আগে তো স্কোপটা ছিল না, স্কোপ হচ্ছে। এবং আমি জিজ্ঞেস করলাম যে প্রতি সেশনে কতজন নেওয়া হয়, আমি তো ভেবেছিলাম বোধহয় 1000 খানেক। বলছে মনে ভাই, আবেদন অনেকে করে, আমরা 50 জনের বেশি নিতে পারছি না। তা আমি জিজ্ঞেস করলাম কেন, বলে আপনি বাইরে থেকে এটা বলতে পারেন যে আপনি কেন 500-700 ছাত্রছাত্রী নিচ্ছেন না। এই যে 50 জন আমরা নিচ্ছি, এই 50 জনকে তো আমাকে আবার তৈরি করতে হয় গানে, সুরে, এবং নানাভাবে তাকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এতে সময় লাগে, এবং ওই আরো শিক্ষক দরকার হয়, সেটা আস্তে আস্তে হয়ে যাবে। তো ওদের কিন্তু আগ্রহ আছে নজরুলকে নিয়ে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, এবং চমৎকারভাবে তারা কাজ করছে। সেটি হচ্ছে যে আমার কাছে একটা বই আছে, বইটি হচ্ছে প্লেটোর রিপাবলিক, সুধী দর্শক সৈয়দ মকসুদ আলী। প্লেটোর রিপাবলিক অনুবাদ করেছেন সৈয়দ মকসুদ আলী, এবং এই মকসুদ আলীর কন্যাই হচ্ছেন সাদিয়া আফরিন মল্লিক। আপনার বাবা মকসুদ আলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এবং তিনি অজস্র বই লিখেছেন। আপনার বাবারই কাজটা আপনার কাছে, বা এই কাজগুলো যে তিনি করেছেন, কেমন লাগছে? এবং এটা কিন্তু অনেক মানুষ জানে না। এই কাজটা আসলে অনেক দিন থেকে পিছিয়ে ছিল। বহুদিন থেকে আমাদের ইচ্ছা ছিল যে বইটা আবার রিপ্রিন্ট হোক। বাংলা একাডেমি থেকে আমরা এটা করতে সক্ষম হয়েছি, এবং আমার মনে হয় এই বইটা পাঠ্যক্রমে থাকা উচিত, এবং প্রতি ইউনিভার্সিটিতে এই বইগুলো থাকা উচিত, লাইব্রেরিতে, কারণ এগুলো বহু কষ্ট করে করা। এবং বিশ্বাস করবেন, আমি কিন্তু এটা কয়েকবার পড়ার চেষ্টা করেছি। আমি সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছি, সব কিছু প্লেটো, অ্যারিস্টটল আমাদেরও পাঠ্যে ছিল নিশ্চয়ই, কিন্তু আমার কাছে অত্যন্ত কঠিন মনে হয়েছে এক এক সময়। আমার কাছে মনে হচ্ছে এই বইটা নিয়ে কীভাবে ট্রান্সলেট করলেন, মানে কি পরিমাণ প্রজ্ঞা থাকলে প্লেটোর রিপাবলিক একজন মানুষ সেটা। জি, উনি তো শুধু প্লেটোর রিপাবলিকই করেননি, আরো বই করেছেন। সেটা হচ্ছেন যে তিনি ফরাসি বিপ্লবের রাষ্ট্রচিন্তা নিয়ে লিখেছেন। তিনি রাষ্ট্রচিন্তা ও রাজনীতি ও রাষ্ট্রচিন্তা উপমহাদেশ, তারপর তিনি লিখেছিলেন মার্কিন সরকারের রূপরেখা। এছাড়া তিনি আত্মজীবনীমূলক লিখেছেন, গল্প উপন্যাসও লিখেছেন। কিন্তু সেই অনুপাতে কিন্তু আপনার বাবা, রীতিকথা, আপনার বাবা সৈয়দ মকসুদ আলী কিন্তু মানুষের কাছে যথেষ্টভাবে পরিচিত নয়। আব্বা খুব একটু কি বলবো, খুব গুটিয়ে রাখতেন নিজেকে, পছন্দ করতেন। নিজের একটা আলাদা একটা ভুবন ছিল আব্বা, সেটা বাইরে খুব একটা উনি প্রকাশিত হতেন না। নিজের একটা কি বলবো, একটা সারাউন্ডিং ছিল, খুব মানুষকে যখন পছন্দ করতেন বা সবার সাথে খুব গল্প করতেন এরকম না। কিন্তু ওনার ছাত্র যাদেরকে দেখেছি আমি, বা ছাত্রছাত্রী, প্রচণ্ড আব্বাকে শ্রদ্ধা করতেন। আব্বার শেষ বয়সেও আপনি চিন্তা করেন যে জাস্টিস, যার কথা বলেন চিফ জাস্টিস মোস্তফা কামাল, তারপরে আমাদের সৈয়দ শামসুল হক, তারপরে আরও বহু লোক, এটাকে এসে দেখেছি আব্বাকে অনেক বয়সেও আব্বার কাছে এসে পায়ে ধরে সালাম করতে দেখেছি। কি পরিমাণ যদি দর্শক এবং আপনাকেও বলছি, দেখুন তিনি উৎসর্গটা কি অসাধারণ করেছেন। সাদ, আপনার ভাই, সাদিয়া, আপনি, নাজিয়া, আপনার আরেকটা বোন জিয়া, ও ছাত্র সমাজ। বইটি তোমাদের হাতে তুলে দিলাম, কারণ আলো ছাড়া অন্ধকারে পথ চলবে কেমন করে, চিনবে নিজেকে এবং অন্য সবাইকে, কি করে সংগ্রাম করে অজ্ঞতা ও অসত্যের বিরুদ্ধে, কি করে চালাবে দেশ। অসাধারণ একটা ব্যাপার।
এই অল্প কথাতেই সব প্রকাশ হয়ে গেল। সব প্রকাশ হয়ে গেল। আপনার সঙ্গে আর একটা বই নিয়ে একটু কথা বলতে চাই। এটা হচ্ছে আপনার আব্বা, এটা হচ্ছে আপনার শ্বশুর আব্বা, ডক্টর রিয়াদ মল্লিক। তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন কাণ্ডারি ছিলেন। জি। একই সঙ্গে তিনি বুদ্ধিভিত্তিক মানুষ ছিলেন, তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলা একাডেমি থেকে এই বইটি বেরিয়েছে। তার মনে হচ্ছে যে আপনি যে দুই কুল, একুল এবং অকুল, দুই কুলের মাঝখানে আপনি এক অথৈ সমুদ্রের মধ্যে আছেন। আমার মনে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, আনন্দ, সৃজনশীলতা, নির্মাণ এবং নির্মিতি, একটা অদ্ভুত জীবন আপনার। আসলে এইসব মানুষগুলোকে দেখেছি সেই ছোট্টবেলা থেকে। আমার বিয়ের আগে যেটা বলি, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তো সব ইউনিভার্সিটির প্রফেসররা তখন আশেপাশে বিভিন্ন দিকে, মনির চৌধুরী থেকে শুরু করে, মনিরুজ্জামান থেকে শুরু করে, সাদউদ্দিন স্যার থেকে শুরু করে, মানে সবাই তো পণ্ডিত ব্যক্তি। বিয়ের পরে যেখানে যেই পরিবারে আসলাম, এখানেও সব শিক্ষকতার সাথে জড়িত। ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও একদম শুরু করেছিলেন প্রথমে শিক্ষকতা দিয়েই, জি, পরবর্তীতে বার্মা ইস্টার্নে চলে গেছেন উনি, পরবর্তীতে আরও অন্যান্য মাল্টি ন্যাশনালে। তো এটাই যে ডক্টর রিয়াদ মল্লিক আমার শ্বশুর, তাকে আমি যেভাবে দেখেছি, মানে খুব কম লোক এরকম দেখা যায়। তার পাণ্ডিত্য কেবল না, তার যে একটা অসাধারণ ব্যক্তিত্ব। এবং আমার শাশুড়িও বলবো, রহমতুন্নেসা মল্লিক, আর এন মল্লিক, একটা আইডিয়াল জুটি। এবং আমাদের বাড়িতে যারা আসতেন, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী থেকে শুরু করে, মানে আমি কার কার নাম বলবো, প্রফেসর সালাউদ্দিন থেকে শুরু করে, খান স্যার আর মুর্শিদ আসতেন। খান স্যার বা মুর্শিদকে খুব একটা আসতে দেখিনি আমি। আনিসুজ্জামান স্যার, তারপরে রফিকুল ইসলাম স্যার, রফিকুল ইসলাম, সব মানে এনাদের আসা যাওয়াটা ছিল একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার। এদের মধ্যে থেকে বেড়ে ওঠা এবং এদের প্রতিটা ডিসিশন শোনা, এই চা খাচ্ছেন, চা খেতে খেতেই যে কত রকম গল্প, কত রকম, এবং আসতো সবাই ওনার থেকে পরামর্শ নিতে। এবং প্রত্যেককে উনি কখনো কাউকে ফিরাতে দেখিনি। গ্রামের একজন যদি কৃষকও এসে থাকে কোনো দিন, ছোটোবেলায় হয়তো কোনো দিন ফুটবল খেলেছে তার সাথে, তাদেরকেও পর্যন্ত উনি একইভাবে আতিথেয়তা করতেন। এটা একটা অনেক বড় মনের পরিচয় আমি দেখেছি তার। পাণ্ডিত্যের কথা তো ছেড়েই দিলাম, সেটা তো আছেই। এবং কখনো কোনো ব্যাপারে আমি দেখি নাই যে কি বলবো, পিছপা হননি কোনো ব্যাপারে। আপনার যে কোনো সাহায্য বলেন, যে কোনো রকম বড় ডিসিশন বলেন, যারাই এসছেন প্রত্যেকে একইভাবে দেখেছেন। শুধু দর্শক, অনুষ্ঠান হয়তো আমরা শেষ করতেই হবে। তো করবার আগে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এই দেশ এবং এই মাটি এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটি তৈরি করতে কিন্তু এদের ভূমিকা অসাধারণ। আমরা যেন কখনো আমাদের এই শ্রদ্ধেয় মানুষদেরকে ভুলে না যাই। যদি ভুলে যাই সেটা আমাদের জন্য অন্যায় হবে, পাপ হবে। সাদিয়া আপা, আমরা অনুষ্ঠান শেষ করবার আগে যেটা জানতে চাই সেটি হচ্ছে এই যে আপনি তো শয়ন স্বপ্নে নজরুলকে নিয়েই আছেন। নজরুল কি কখনো স্বপ্নে দেখেছেন আপনার সঙ্গে কথা বলছে বা হাঁটছে, বা কোনো তার নিজের কোনো স্বপ্নের কথা আপনাকে বলছে? নজরুলকে আসলে শয়নে স্বপ্নে সবসময় দেখছি। আলাদা করে স্বপ্নে দেখেছি কিনা সত্যি মনে পড়ছে না, আসলেই দেখিনি। কিন্তু সারাক্ষণই আছেন উনি আমার সাথে। এবং আমি যে কোনো একটা অনুষ্ঠান যখন করি, আমি কিন্তু সবসময় লিখি তার ইচ্ছায়। তার ইচ্ছা মানে নজরুল ইচ্ছার মানে আরও বড় আমাদের স্রষ্টার ইচ্ছায় আমি যে কোনো অনুষ্ঠান খুব নির্দ্বিধায় করি। আমি জানি না কীভাবে করি, আমি ঝাঁপিয়ে পড়ি এবং আমার পথটা খুলে যায় সামনে। আমি এ পর্যন্ত তাই দেখে এসেছি। আপা, আপনি যেভাবে স্বপ্ন দেখেন এবং দেখান, এবং নজরুল ইসলামও ছিলেন স্বপ্নিক পুরুষ, এবং সেই স্বপ্নিক পুরুষের স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে চলেছেন এখনকার সঙ্গে বর্তমানের সঙ্গে একটি সেতু বন্ধন তৈরি করবার জন্যে, এবং জেমস অফ নজরুলকে নিয়ে। এবং এই আপনার যাত্রা অব্যাহত থাকুক এবং একই সঙ্গে নজরুল প্রকাশিত এবং বিকশিত হোক জনে জনে। আহা, অসাধারণ! আপনার উপস্থাপনা আমাকে বরাবর মুগ্ধ করে, আজকে আরও বেশি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেখানে যেভাবে থাকবেন ভালো থাকবেন, নজরুলের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রশ্নোত্তর অনুষ্ঠানে সাদিয়া আফরিন মল্লিক। খুব দুঃখ যে আবার গলাটা ভালো নয় বলে কোনো গান আমরা শোনাতে পারিনি, তবে নিশ্চয়ই ভবিষ্যতে শোনাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন। খোদা হাফেজ।